আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা রুফ নিয়ে পড়াশোনা করব, পাশাপাশি দুইটা ডিজাইন করব। যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ডিজাইন কীভাবে করতে হয় এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ডিজাইন কীভাবে করতে হয়। তো শুরু করি আমরা যে রুফ আসলে কী জিনিস। দ্য স্ট্রাকচার ফর্মিং দ্য আপার কাভারিং অফ এ বিল্ডিং, একটা বিল্ডিংয়ের উপরে যে কাভার সেটাকে আমরা বলবো রুফ। দ্য আপার কাভারিং অফ এ বিল্ডিং ইজ নোন অ্যাজ এ রুফ। There are some common component of roof which are usually provided such as কী কী কম্পোনেন্ট থাকবে এখানে একটা রুফের মধ্যে। এক নম্বর দিয়ে যদি বলি প্যারাপেট থাকবে, প্যারাপেট ওয়াল। যদি ফিগারটা একটু দেখাই, এই জিনিসটা হচ্ছে প্যারাপেট ওয়াল, রুফের উপর দিকে থাকে। তারপর হচ্ছে রেইন ওয়াটার স্পাউট। রেইন ওয়াটার স্পাউট মানে হচ্ছে যেগুলো তারা রেইন ওয়াটারগুলো কালেক্ট করা হয়, এই যে রেইন ওয়াটার স্পাউট। তারপর হচ্ছে রুফ কাভারিং, স্টেয়ার কেস, সিঁড়ির জন্য একটা আলাদা, সিঁড়ির জন্য স্টেয়ারকেসের জন্য উপরে একটা রুম থাকে। রুফ কাভারিং, রুফের জন্য কাভারিং থাকে। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, পানি স্টোর করার জন্য ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকে। দেয়ার আর সাম আদার কম্পোনেন্ট, এছাড়াও আরও কিছু কম্পোনেন্ট থাকে যে আপনি এটা রুফের দিকে যদি লক্ষ্য করেন তাহলে প্লাম্বিং লাইনগুলো দেখতে পাবেন, পানির অনেকগুলো লাইন দেখতে পাবেন। তারপর সোয়ার কেসের কিছু লাইন দেখতে পাবেন। আর যদি আপনার পাশে লিফট থাকে, লিফটের জন্য একটা লিফট মেশিন রুম থাকে রুফের এদিকে। আমাদের এই সোনারগাঁ ইউনিভার্সিটির মসজিদের পাশে লিফটের এদিকে একটা লিফট মেশিন রুম আছে। তাছাড়া অনেক সময় টেলিকম টাওয়ারও থাকে ছাদের মধ্যে, গার্ডেন থাকতে পারে, কমিউনিটি সেন্টার থাকতে পারে। এখন প্যারাপেট ওয়াল কী জিনিস একটু আগে দেখেছিলাম, এই ওয়ালটার নাম হচ্ছে প্যারাপেট ওয়াল। এই জিনিসটা কেন প্রোভাইড করা হয়, যাতে রুফ থেকে কেউ পড়ে না যায়, সেজন্য সেফটির জন্য, সেফটি ইনশিওর করার জন্য এই প্যারাপেট ওয়াল দেওয়া হয়। টু এনশিওর সেফটিকে ইনশিওর করার জন্য প্যারাপেট ওয়াল দেওয়া হয়। ইনক্রিজ অফ হাইট উইল কজ ইনক্রিজ লোড কামিং ফ্রম উইন্ড। আপনি যদি এই প্যারাপেট ওয়ালের হাইট বাড়িয়ে দেন তাহলে উইন্ড লোডের কারণে এটাতে মুভমেন্ট, টার্নিং মুভমেন্ট তৈরি হবে। তাহলে এই হাইট কম দিলে ভালো, আবার যদি আপনি হাইট খুব কম দেন তাহলে উপর থেকে অনেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে একটা অপটিমাম একটা হাইট দেওয়া লাগবে, হয়তো পারে এটা 3 ফিট বা 3.5 ফিট। ইন কেস অফ ব্রিক প্যারাপেটের ক্ষেত্রে প্লেসমেন্ট অফ ব্রিক শুড ওকিওর বিফোর দ্য স্ল্যাব কংক্রিট ইজ হার্ডেন টু এনশিওর প্রপার বন্ডিং। আপনি যদি এই প্যারাপেট ওয়ালটা ব্রিক দিয়ে দিতে চান তাহলে এই যে রুফের কাস্টিং করছেন, কাস্টিং করার আগেই ব্রিক দেওয়া লাগবে। তাহলে কী লাভ, তাহলে আমাদের এই রুফের সাথে এই ওয়ালের ব্রিকের বন্ডিংটা খুব ভালো হবে। এটি বলা আছে ইন কেস অফ ব্রিক প্যারাপেট প্লেসমেন্ট অফ ব্রিক শুড অকার বিফোর দ্য কংক্রিট ইজ হার্ডেনিং। কংক্রিট হার্ড হওয়ার আগেই আমাদের এই ব্রিকগুলো দেওয়া লাগবে। ইফ ব্রিক ইজ প্লেসড আফটার স্ল্যাব কংক্রিট হ্যাজ হার্ডেনিং, এখন আপনি যদি কংক্রিট হার্ড হওয়ার পরে এই ব্রিকগুলো দেন, চিপিং আগে ফার্স্টে চিপিং করা লাগবে, দেন আপনার এই ব্রিকগুলো প্লেসমেন্ট করা লাগবে। এই ফিউচার এক্সটেনশন অফ বিল্ডিং ইজ রিকোয়ার্ড। যদি আপনি আরও ধরেন 4 তলা বিল্ডিং 2 তলা করছেন, তখন আপনি এই প্যারাপেট ওয়াল দিতে পারেন, তাতে করে আপনার পরবর্তী রুফে পৌঁছাতে বা পরবর্তীতে যখন আপনি কাজ করবেন তখন এই ওয়ালটা, প্যারাপেট ওয়ালটাকে এক্সটেনশন করে আপনার বিল্ডিংয়ের ওয়াল হিসেবে ইউজ করতে পারবেন। রেইন ওয়াটার স্পাউট, কাজ তো আগে বলছি যে রুফ থেকে যাতে পানিটা খুব ফাস্টলি রিমুভ করা যায় সেটার জন্য এই স্পট দেওয়া হয়। টু এনশিওর ফাস্ট রিমুভাল অফ রেইন ওয়াটার ফ্রম দ্য রুফটপ থেকে যাতে রেইন ওয়াটারটা রিমুভ করতে পারি, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। দ্য নাম্বার অফ স্পট অ্যান্ড দেয়ার পজিশন প্লেসমেন্ট শুড বি অ্যাকুরেট। কতগুলো স্পাউট দিবেন এবং কোন জায়গাতে বসাবেন এটা আগে থেকে চিন্তা করা লাগবে, যে কোন জায়গাতে পানি কীরকম আসতে পারে, কোন জায়গাতে পানি গ্যাদার করতে পারে বেশি, ওই জায়গাতে আপনার প্লেসমেন্ট করা লাগবে। মাস্ট হ্যাভ অ্যাডুকেট ডায়ামিটার টু অ্যাভয়েড ক্লগিং। ক্লগিং মানে হচ্ছে জমাট বাঁধা। আপনি যে কোনো একটা পাইপ দিয়েছেন কিন্তু আপনার রুফে অনেক পানি জমে, সেক্ষেত্রে ক্লগিং হওয়ার সম্ভাবনা আছে বা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমাদের প্রপার ডায়ামিটার কনসিডার করে এই স্পাউটগুলো বসানো লাগবে। তো এই ডায়ামিটার কনসিডার করার জন্য একটা ফর্মুলা আছে, QCIA, এই ফর্মুলা ইউজ করা যেতে পারে। স্টেয়ারকেস ইজ দ্য রুম হুইচ কভার্স দ্য স্টেয়ার ল্যান্ডিং টুয়ার্ডস রুফ। আপনি একটা ফ্লোর থেকে যখন রুফ টপে যাবেন তখন আপনার স্টেয়ার লাগবে। সো এই স্টেয়ারের উপর দিকে একটা কাভারিং দেওয়া লাগবে যাতে করে রেইন ওয়াটার এই স্টেয়ারের মধ্যে না আসতে পারে বা বিল্ডিংয়ের মধ্যে না আসতে পারে। এটা বলছে স্টেয়ারকেস। ইট প্রোটেক্ট দ্য ইনার ওপেনিং অফ দ্য বিল্ডিং। এটা বিল্ডিংয়ের নিচে যে ওপেনিংগুলো আছে, থ্রো স্টেয়ার ফ্রম এন্টারিং রেইন ওয়াটার অ্যান্ড ডাইরেক্ট সানলাইট। স্টেয়ারকেস যদি আপনি ওপেন রাখেন ছাদের দিকে তাহলে এখান থেকে রেইন ওয়াটার আসতে পারে, বাসা বাড়ি সব ভাসে এনে যেতে পারে,
অথবা সানলাইট আসতে পারে। অনেক সময় আবার দেখা যায় যে এদিকে স্টেয়ারের উপরের দিকে সাদা এক ধরনের ট্রান্সপারেন্ট টিন দেওয়া হয় যাতে করে লাইট আসতে পারে কিন্তু রেইন ওয়াটার যাতে না আসতে পারে। ইট ক্যান অলসো কন্টেইন ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক ওভার ইট। এটার অনেক সময় আবার দেখা যায় যে স্টেয়ার কেসের উপরে যে রুম আছে তার উপরেই ওয়াটার ট্যাঙ্ক দেওয়া হয়। রুফ কাভারিং কিসের জন্য দেওয়া হয়? টু প্রোটেক্ট ড্যাম্পনেস, স্যাঁতস্যাঁতে ভাবটা যাতে না থাকে রুফের মধ্যে, সেজন্য এই জিনিসটা প্রোভাইড করা হয়। টু এনশিওর মুভমেন্ট অফ রেইন ওয়াটার টুয়ার্ডস স্পট। আপনি ধরেন এক জায়গাতে পাইপ দিচ্ছেন কিন্তু বৃষ্টির পানি যদি পাইপ পর্যন্ত নাই যায় তাহলে তো আপনি ওই পানিগুলো অবর্ষণ করতে পারবেন না। সেজন্য আপনার এই রুফ কাভারিং দিয়ে একটা স্লোপ মেনটেন করা লাগবে যাতে করে পানিগুলো ওই পাইপের মধ্যে যায় এবং পাইপ দিয়ে পাস হয়ে চলে যায়। ড্যাম্প প্রুফ ম্যাটেরিয়ালস যেমন কী হতে পারে? লাইম কংক্রিট হতে পারে অথবা বিটুমিন হতে পারে। এগুলো দিয়ে আপনি একটা স্লোপ মেনটেন করতে পারেন। এই যে 1 in 100 এই কথাটা মানে হচ্ছে আপনি যদি 100 মিটার যান বা 100 ফিট যান তাহলে আপনার এই ভার্টিক্যাল ড্রপ হবে 1 মিটার। আর 1 in 50 মানে কি আপনি যদি 50 মিটার যান তাহলে ভার্টিক্যাল ড্রপ হবে 1 মিটার। তার মানে বোঝা যায় যদিও এখানে 100 1 in 100 মানে হচ্ছে যে এখানে স্লোপ কম, এই সংখ্যাটা যত বেশি হবে স্লোপ তত কম হবে। রুফ কাভারিং এই যে এখানে দেখেন একটা মেনটেন করা আছে, একটা স্লোপ মেনটেন করা আছে। তারপর হচ্ছে প্লাম্বিং লাইন। দিস আর ওয়াটার পাইপস হুইচ সাপ্লাইস ওয়াটার ফ্রম ওভার হেড ট্যাঙ্ক টু দ্য অল রুফস। দিস আর ওয়াটার পাইপস, এগুলো হচ্ছে ওয়াটার পাইপ, এগুলো সাপ্লাই করে ওয়াটার কোন জায়গা থেকে? ওভারহেড ট্যাঙ্ক থেকে প্রত্যেকটা ফ্লোরের মধ্যে পানি সাপ্লাই করবে। শুধু যে উপর থেকে পানি সাপ্লাই করবে তা না, প্লাম্বিং লাইন আপনি যে মোটর দিয়ে পানি তুলতেছেন সেই ইনলেট পাইপটা ওইখানে থাকবে। দিস অলসো অ্যাপ্লাইড ওয়াটার থ্রু দ্যাম ফ্রম রিজার্ভার টু ওভারহেড ট্যাঙ্ক। রিজার্ভার থেকে ওভারহেড ট্যাঙ্কে নেওয়ার জন্য যে পাইপ সেটা ওখানে ইনক্লুড থাকবে। লিফট মেশিন রুম, যাদের বাসায় লিফট আছে তো লিফটকে উপর দিয়ে ওঠানোর জন্য বা নামানোর জন্য একটা লিফট মেশিন রুম থাকে। উপর দিকে ইটস এ রুম হোয়ার লিফট মেশিন ইজ প্লেসড সিচুয়েটেড অন দ্য রুম জাস্ট বিসাইড স্টেয়ারকেসের পাশেই। এই সাধারণত দেখবেন যে স্টেয়ার আর শেয়ারওয়াল অথবা যেটাকে বলেন আপনারা লিফট, এগুলো পাশাপাশি প্রোভাইড করা হয়। লিফট কন্ট্রোল মেশিন ইজ প্লেসড হেয়ার। লিফট কন্ট্রোল করার যে মেশিনটা আছে সেটা এখানে প্লেস করা হয় উইথ প্রপার কাপলিং অ্যান্ড ইলেকট্রিক অ্যারেঞ্জমেন্ট। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, এটা আমরা বলছিলাম যে আজকে দুটো ডিজাইন করবো, তার মধ্যে প্রথমটা হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, তারপরটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মানে হচ্ছে রুফের উপরে থাকবে। ইট ইজ এ ওয়াটার কন্টেইনার মানে পানি স্টোর করার একটা কন্টেইনার হুইচ ইউজুয়ালি প্লেসড অন দ্য রুফ অফ এ বিল্ডিং। যেটাকে কোথায় রাখা হবে? বিল্ডিংয়ের রুফের মধ্যে রাখা হবে। ইটস ইউজুয়ালি প্লেসড ওভার স্টেয়ারকেস সো দ্যাট দ্য ওয়াটার প্রেশার ইজ সাফিসিয়েন্ট ফর দ্য টপ ফ্লোর পিপল। ধরুন যে আপনি যদি একবার স্টোর করে রেখে দিন ছাদের মধ্যে, তখন আপনি পাইপ একবার খুললেই পানি অটোমেটিক গ্রেভিটির কারণে নিচে চলে আসবে। এটাকে বলা হয় স্টোরেজ অ্যান্ড সাপ্লাই ওয়াটার সিস্টেম। ইট ক্যান বি কনস্ট্রাক্টেড বাই আরসিসি, এটা আপনি রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি করতে পারেন। অর ইট ক্যান বি রেডিমেড ট্যাঙ্ক, আপনি রেডিমেড প্লাস্টিকের যে ট্যাঙ্কগুলো আছে গাজি ট্যাঙ্ক, আরএফএল ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক, এরকম ট্যাঙ্ক আপনি ইউজ করতে পারেন অথবা আরসিসি দিয়ে আপনি বানাতে পারেন। তো আমরা আজকে একটা ডিজাইন করবো, সেখানে কিছু ডাটা দেওয়া আছে এখানে। ডাটাগুলো কি? যে একটা 6তলা 6 স্টোরি অ্যাপার্টমেন্ট, 5টা ফ্লোর, 3টা করে ইউনিট। তো আমি ধরে নিলাম যে প্রত্যেকটা ইউনিটের মধ্যে 6 জন করে মানুষ আছে। তো এক ইউনিট আছে 3টা, তো একটা ফ্লোরের মধ্যে টোটাল মানুষ আছে তাহলে 318। আর যেহেতু 5টা ফ্লোর তাহলে 18 × 5 90 জন মানুষ আছে এই বিল্ডিংয়ের মধ্যে। 90 জন মানুষের জন্য আমি ডিজাইন করব। এখন বিএনবিসি মানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এটা একটা বইয়ের মতো যেখানে আপনি সব কিছু পাবেন, যে হিসাব করার জন্য লোডিং কীরকম আপনি কনসিডার করবেন, তারপর কোন জায়গা থেকে এরকম কনসিডার করা লাগবে, বাংলাদেশ সরকারের একটা বিধিবিধান এই বিএনবিসি কোড। তো এখানে বলা আছে যে একজন মানুষ জিপিসিডি মানে হচ্ছে গ্যালন পার ক্যাপিটা পার ডে, মানে একজন মানুষ একদিনে 40 গ্যালন পানি ইউজ করে। তো একজন যদি 40 গ্যালন ইউজ করে তাহলে 90 জন কতটুকু ইউজ করবে? 3600 গ্যালন পার ডে। তাহলে গ্রহণ করলে ওই যে পার ক্যাপিটা চলে গেল, এত গ্যালন পার ডে চলে আসলো। এখন 1 গ্যালন হচ্ছে আমি 10 পাউন্ড ধরে নিলাম, তাহলে 3600 পাউন্ড পার ডে পানি লাগবে। এখন পাউন্ডটাকে আবার যদি 524 দ্বারা ভাগ করি তাহলে সিএফটিতে চলে আসবে। কারণ আমার 580 সিএফটি পানি লাগবে একদিনে। এখন যদি আমি আমার যে ট্যাঙ্ক ওভারহেড ট্যাঙ্ক ধরলাম যে একদিন পানি স্টোর করলে 2 দিন চলে, তাহলে একদিনে আমার
কতটুকু লাগতেছে 580/2 ফর প্লাম্বিং ওয়াটার টুয়াইস এ ডে, মানে হচ্ছে একদিন আপনি 2বার পাম্পিং করবেন, একদিনে আপনি 2বার পাম্পিং করবেন, তাহলে একবার পাম্পিং করে আপনার কতটুকু পানি তোলা লাগবে, ধরো 290 সেফটি, আপনি যতটুকু পানি 2বারে তুলবেন সেজন্য 2 দিয়ে ভাগ, তাহলে 290 সেফটি আপনার পানি লাগবে একদিনে। এখন আমি একটা ডাইমেনশন ধরে নিলাম, এটা একটা রাফ ডাইমেনশন, যে 11 ফিট, এটা আসলে ইঞ্চি না 11 ফিট হবে, 11 ফিট বাই 8 ফিট, তার মানে চলে আসলো 88 ফিট স্কোয়ার। তো আমি যখন এরিয়া আমার বের করা শেষ, এই ভলিউমকে এরিয়া দ্বারা ভাগ করলে আমরা আমাদের হাইট পেয়ে যাব। দেখেন এখানে আমি ক্লিয়ার কাভারিংয়ের জন্য 1 ফিট মাইনাস করলাম, এখানে 1 ফিট মাইনাস করলাম, আর আমার টোটাল ভলিউম হচ্ছে 290, এটাকে এরিয়া দ্বারা ভাগ করলে আমার চলে আসবে কত ফিট, তাহলে আমার ডেপথ চলে আসলো 4.25 ফিট। এই 25কে আবার যদি ইঞ্চিতে নিয়ে আসেন তাহলে 3 ইঞ্চ হবে। এখন এটা তো চলে আসলো শুধুমাত্র পানি স্টোর করার জন্য। এখন পানি স্টোর করার পাশাপাশি এখানে আরও কিছু যোগ করা লাগবে, যে আমাদের বটম স্ল্যাবের যে থিকনেস ওইটা যোগ করা লাগবে, ওয়াটারের যে হাইট, পানির যে হাইট, সেটা পানি হাইট বলতে আমি যতটুকু পানি আছে সেটা বোঝাচ্ছি, 4 ফিট 3 ইঞ্চি, যেটা আমরা একটা হিসাব করলাম সেটা কাউন্ট করা লাগবে। তারপর পানির ফ্লাকচুয়েশন মানে ওঠানামা করার জন্য 6 ইঞ্চ ফ্রি বুট রাখতে হয়, তার উপরে আছে টপ স্ল্যাব, এই সবগুলো যোগ করলে আমরা টোটাল ট্যাঙ্কের হাইট পাবো। তো এখানে সবগুলো যোগ করা আছে, বলা দেওয়া আছে যে ফ্রি বুট 6 ইঞ্চ, 4 ফুট 3 ইঞ্চ হচ্ছে আমাদের পানি রাখার জন্য স্টোরেজ, তার নিচে ওই 8 সিসির বটম স্ল্যাব দেওয়া আছে। আমি সবগুলো যদি একটু ভালো করে বলে দিই, এইখান দিয়ে পানি আসবে, এটাকে আমরা বলতেছি ইনলেট পাইপ, পানি আসলো এখানে স্টোর হবে, আর উপরটা হচ্ছে টপ স্ল্যাব, নিচেরটা হচ্ছে বটম স্ল্যাব। বটম স্ল্যাবটা কংক্রিট দিয়ে 8 সিসি দিয়ে তৈরি, আর পানি রাখার জন্য আমাদের স্টোরেজ হচ্ছে 4 ফিট 3 ইঞ্চ। তার নিচে পানি বের হওয়ার জন্য, মানে প্রত্যেক ফ্লোরে যে আপনি পানি দেবেন সেটার জন্য এখানে আউটলেট আছে। আর আপনি যখন মোটর দিয়ে পানি ভরবেন, আপনার পানি যেটা এই ওয়াটার ট্যাঙ্ক যে ভরে গেছে সেটা ইন্ডিকেট করার জন্য এখানে ওভারফ্লো পাইপ আছে, পাইপ দিয়ে পানি বেরোতেছে, মানে আপনার এই ট্যাঙ্ক ভরে গেছে। তো এইভাবে আপনি হিসাব করে একটা ওয়াটার ট্যাঙ্কের দৈর্ঘ্য বস্তু উচ্চতা বের করতে পারেন। এটা হচ্ছে ওই ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের আমরা ডিজাইন করলাম, এখানে ক্রস সেকশন দেওয়া আছে যে কোনটার হাইট কতটুকু। এখন আমরা চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। আন্ডারগ্রাউন্ড কি, মাটির নিচে থাকবে। ইন এন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হেয়ার শুড বি মিনিমাম রিজার্ভ ওয়াটার ফর 2 days, এখানে অন্ততপক্ষে 2 দিনের জন্য আপনার পানি স্টোর করে রাখা লাগবে। দ্য হাইট অফ দ্য গ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক শুড বি ফাউন্ডেশন লেভেল টু প্লিন্থ লেভেল অর লেস দেন প্লিন্থ লেভেল। আপনার যে ফাউন্ডেশন লেভেল আছে, মানে ফুটিং যেখানে আছে, ফুটিং থেকে আপনার প্লিন্থ লেভেল আমি বলছিলাম যে আমাদের লোয়ার যে ফ্লোর বা ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের যে লেভেল, সেটাই হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল। তো ফাউন্ডেশন ফুটিং থেকে এই হাইট পর্যন্ত আমরা ইউজ করতে পারবো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের জন্য। তো আমরা এখানে একটা আগে যে মেটটা করছিলাম ওইটাই আমি হিসাব করলাম, যে ওই আগের বিল্ডিংয়ের মতোই 3টা ইউনিট, 5তলা অ্যাপার্টমেন্ট, সেখানে টোটাল আমাদের দেখছিলাম আমরা যে 580 CFT পার ডে পানি লাগে। এখন 2 days ওয়াটার শুড বি স্টোর্ড ইন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। তো আগের মেটটাতে আমি বলছিলাম যে একদিনে 2বার পানি তুলে, আর এখন বলছি যে 2 দিনে, একদিন পানি তুলবো 2 দিনের জন্য, তাহলে একদিনে লাগে 580, 2 দিনে লাগবে কতটুকু, 1060, 2 দ্বারা গুণ করছি এত CFT, তাহলে আমাদের টোটাল পানি লাগবে আগের একদিনে যা লাগে তার ডাবল চলে আসলো। ডেপথ অফ ফুটিং আমি ধরে নিলাম যে আমাদের যে ফুটিংটা আছে প্লিন্থ লেভেল থেকে এটা 9 ফিট নিচে আছে, আর ফ্রি বুট ধরে নিলাম 6 ইঞ্চ, থিকনেস অফ ফুটিং ধরে নিলাম 18 ইঞ্চ, বটম স্ল্যাব ধরে নিলাম 8 ইঞ্চ। তাহলে ডেপথ অফ ওয়াটার কী হবে, টোটাল যে আমাদের ডেপথ আছে প্লিন্থ লেভেল থেকে একবারে ফুটিং পর্যন্ত, সেখান থেকে ফুটিংয়ের যে থিকনেস এটা মাইনাস করা লাগবে, থিকনেস অফ বটম স্ল্যাবের যে থিকনেস আছে ওইটা মাইনাস করা লাগবে, এবং পাশাপাশি ফ্রি বুটও রাখা লাগবে। এগুলো মাইনাস করলে আমার পানি কতটুকু স্টোর করতে পারবো সেটা চলে আসবে। আমাদের ফুটিং ছিল 9 ফিট নিচে, সেখান থেকে 8 ইঞ্চ মাইনাস করা লাগবে বটম স্ল্যাবের জন্য, এই ফুটিংয়ের যে থিকনেস সেটা মাইনাস করা লাগবে, শেষে ফ্রি বুটের জন্য 6 ইঞ্চ খালি রাখা লাগবে। তাহলে আমার হাইট চলে আসলো 6 ফিট 4 ইঞ্চ। আমার ভলিউম জানা আছে 1160, এটাকে যদি আমি ডেপথ দ্বারা ভাগ করি তাহলে আমার এরিয়া চলে আসবে, যেমন কত এরিয়া দরকার ভাগ করলে আমার 183.25 স্কোয়ার ফিট এরিয়া দরকার। এখন যদি আপনার ইচ্ছা হয় যে স্যার আমি সার্কুলার একটা ট্যাঙ্ক বানাবো, সেক্ষেত্রে আপনি π/4 d² সমান এত লিখে এখান থেকে ডি এর মান বের করতে পারেন, তাহলে আপনার সার্কুলার ওয়াটার ট্যাঙ্কের ডায়ামিটার পাবেন। এখন যদি আপনি মনে করেন না স্যার আমি সার্কুলার দিব না, রেক্ট্যাঙ্গুলার দিব, সেক্ষেত্রে আপনি ধরতে পারেন যে আপনার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে b × 2b
ইকুয়াল টু এত লিখলে বিয়ের মান চলে আসবে। এভাবে আপনি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো বের করতে পারবেন। আর ক্রস সেকশন তো এখানে দেওয়া আছে, ডেপথ অফ ওয়াটার 6 ফিট 4 ইঞ্চ। আর এগুলো তো কোশ্চেনে বলা আছে এটা 18 ইঞ্চ। ওই রুফটপের স্ল্যাব থিকনেস দেওয়া আছে। আর ফ্রি বোর্ড আমরা রাখছি 6 ইঞ্চ কেন রাখছি, যাতে ফ্লাকচুয়েশন বা পানি ওঠানামা করলে এখানে ফ্লাকচুয়েট করতে পারে। আর আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে এখানে ব্রিক ওয়াল দেওয়া, সাইড ওয়ালটা ব্রিক ওয়ালের দেওয়া, নিচে কিন্তু আরসিসি স্ল্যাব দেওয়া। এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তাহলে আমরা আজকে শিখলাম যে একটা রুফের মধ্যে কী কী কম্পোনেন্ট থাকে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার কীভাবে হিসাব করতে হয়, ডেপথ ডাইমেনশনগুলো, আর ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ডিজাইন কীভাবে করতে হয়। আজকের ক্লাস এতটুকু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।